আরজি করের দুঃখজনক ঘটনাকে অবলম্বন করে কিছু অতৃপ্ত আত্মা এখন একটা সাংঘাতিক ন্যারেটিভ সেট করতে মার্কেটে নেমে পড়েছে। সাংঘাতিক ন্যারেটিভ কিরকম? সেটা হচ্ছে উৎসব থেকে বাঙালিকে অন্য রাস্তায় নিয়ে যাওয়া, অর্থাৎ বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব, সেই শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেই দুর্গোৎসব থেকে একটা ন্যারেটিভ সেট করে আরজি করের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কিভাবে বাংলার অর্থনীতিকে, বাংলার জিডিপিকে কার্যত ভাতে মারা যায় এবং বাংলার অসংখ্য অসংখ্য গরিব মানুষকে কিভাবে আস্তে আস্তে তাদের পেটে লাথি মারা যায়, সেটা একটা সংগঠন, আমি আবার বলছি সেটা একটা সংগঠন চেষ্টা করে যাচ্ছে। কে সে সংগঠন, কোন সে সংগঠন, সেটা উত্তর দিতে হবে আপনাদেরকে। কারা বাংলার এই দুর্গোৎসব বিরোধী, কারা বাংলার দুর্গোৎসব চায় না, আর কারা এই ন্যারেটিভ সেট করছে, তার উত্তর আপনারা দেবেন। আমি আপনাদেরকে কিছু কিছু ভিডিওর মাধ্যমে কিছু কিছু ক্লু দেব এবং উত্তর আপনাদেরকেই দিতে হবে সেই ন্যারেটিভ কারা। আমি শুধু একটা ক্লু আপনাদেরকে দিয়ে রাখছি, তারা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বলবো না, স্বাধীনতার পর থেকে 2011 সাল পর্যন্ত ভারতবর্ষের মাটি এবং আমাদের বাংলার মাটিতে কোনোদিন ভারতের জাতীয় তিরঙ্গা পতাকা পর্যন্ত ছোঁয়নি। তারা আজকে বিভিন্ন জায়গায় আন্দোলনে বহুরূপী সেজে তিরঙ্গা পতাকাকে ব্যবহার করছে যাতে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগানো যায়। আমি প্রথমেই বলে রাখি যে ন্যারেটিভ এখন চলছে যে বাংলায় কিছুতেই উৎসবে ফেরা যাবে না, এটা একটা ন্যারেটিভ আপনারা দেখবেন ফেসবুক খুললেই দেখতে পাচ্ছেন। এবং তার সাথে সাথে গতকাল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমেন্টস করেছেন, যে কমেন্টসটা এখন তারা আরো বিদ্রুপ আকারে ফেসবুকে ছড়াচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আগে সেটা আপনাদেরকে শোনাই, দেখুন। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। এখন সাজা পুরো সিবিআই এর হাতে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 1 মাস হয়ে গেল আরজি করের জাস্টিসের ঘটনাটা, এবারে আপনারা আস্তে আস্তে উৎসবে ফিরুন। কথাটা তাৎক্ষণিক অর্থে বা যদি সচরাচর আপনি ঝট করে শোনেন, আপনার একটু হলে ঝটকা লাগবে যে মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন, যে আরজি করের আর কোনো জাস্টিস দরকার না, এবারে 1 মাস হয়ে গেছে, ভুলে যান, এবারে উৎসবে ফিরুন। কিন্তু না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে যেভাবে, যে ওয়ে অফ এক্সপ্রেশনে কথাটা বের করেছেন, শুনতে একটু বিরূপ মনে হলেও কার্যত উনি যে কথাটা বলতে চেয়েছেন যে আমাদের পশ্চিমবঙ্গে যে এত মানুষ রয়েছে, সেই মানুষকে উৎসবে ফেরার উদ্দেশ্য হচ্ছে এই উৎসবকে নিয়ে অসংখ্য মানুষের ঘর চলে, অসংখ্য মানুষের পেট চলে, অসংখ্য মানুষের রুজি রোজগার হয়। কার্যত যারা মৃৎশিল্পী বলতে মরে গেছে এরকম শিল্পী ভাববেন না, যারা মৃৎশিল্পী মানে আর কি, যারা ঠাকুর তৈরি করেন, যারা পূজারী রয়েছেন, যারা ঢাকি রয়েছেন, যারা প্যান্ডেল বাঁধেন, যারা ফুচকা বিক্রি করেন, যারা খাবার বিক্রি করেন, যারা জামা কাপড় বিক্রি করেন, যারা তাঁতি রয়েছেন, অজস্র এরকম প্রচুর কারিগর যারা রয়েছেন, শিল্পী যারা রয়েছেন, তাদেরকে উৎসব থেকে যদি প্রত্যাখ্যান করা হয়, উৎসব থেকে যদি তাদেরকে বঞ্চিত করা হয়, তাহলে এই সম্প্রদায়, এই সমাজ কিন্তু ভেঙে পড়বে এবং পশ্চিমবঙ্গের একটা বিপুল অর্থনৈতিক ক্ষতি হবে, যে অর্থনৈতিক ক্ষতিটা আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষের কিন্তু ঘাড়ের ওপর পড়বে, মূল্য বৃদ্ধি হবে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রাজ্যে কার্যত এই কথাটা বোঝাতে গিয়ে তিনি এক কথায় বলেছেন যে উৎসবে ফিরুন। অর্থাৎ উৎসবে ফিরুন মানে এই নয় যে আপনি মচ্ছব করবেন, আপনি ডিজে বাজিয়ে ড্যান্স করবেন, আপনি সব ভুলে যান, আরজি করের ঘটনা, এই সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিন, শুধু উৎসবে এবারে নাচতে আসুন, সেটা তার বক্তব্য নয়। তার বক্তব্য কিন্তু উৎসবকে ঘিরে যে গরিব মানুষের রুজি রোজগার চলে, পেট চলে, সেই পেট চালানোকে তিনি বলতে চেয়েছেন সকলকে উৎসবে ফিরুন মানে, আর 1 মাস রয়েছে, তারা তাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশন তারা চালু করুক। তার কারণ পশ্চিমবঙ্গের একটা ডেটা বলছে গত 2021 সালে পশ্চিমবঙ্গের ডেটা অনুযায়ী 32,000 কোটি টাকার পুজোতে ব্যবসা হয়েছিল। 32,000 কোটি টাকা পশ্চিমবঙ্গে পুজোর যে সিজন রয়েছে, সেই সিজনে 32,000 কোটি টাকার অর্থনৈতিক ব্যবসা হয়েছিল। অর্থাৎ আমাদের জিডিপি, পশ্চিমবঙ্গের জিডিপি প্রায় 2.5%। আর গতবার তো রেকর্ড হয়ে গেছে, গতবার সমস্ত রেকর্ড ছাপিয়ে পশ্চিমবঙ্গের জিডিপির 5%, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের গত বছরের দুর্গাপুজোয় সমস্ত রেকর্ড ছাড়িয়ে 60,000 কোটি টাকার অর্থনৈতিক ব্যবসা হয়েছে। ভাবতে পারছেন, 60,000 কোটি টাকা। আর 2024-এ পশ্চিমবঙ্গের লক্ষ্য ছিল পুজোর ব্যবসা প্রায় 1 লক্ষ কোটিতে নিয়ে যাওয়া। সেই যে মানুষের চিন্তা, প্রত্যেকটা মানুষের রুজি রোজগার, সেই রুজি রোজগারের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রীর এই ব্যাখ্যাকে কার্যত কিছু শেকু মাকু সম্প্রদায় যারা ন্যারেটিভ ছড়াতে চাইছে যে পুজো প্রত্যাখ্যান করতে হবে, পুজোতে আসবেন না, উৎসব করবেন না, তাদের আসল উদ্দেশ্য কিন্তু
তিলোত্তমার জাস্টিস নয়। এটা আপনাদেরকে বারংবার বলছি, সাধারণ মানুষকে বোঝানোর জন্য বলছি, এবং ডেটা তথ্য দিয়ে বলছি, উদাহরণ দিয়ে বলছি। তার কারণ হচ্ছে যে মাকু সম্প্রদায়, হ্যাঁ মাকু সম্প্রদায়ই বলছি, যারা এই ন্যারেটিভটা সেট করছে তারা একমাত্র মাকু সম্প্রদায়ের ব্যক্তি। কে দিচ্ছে পোস্টে? আপনি একবার উদাহরণ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পোস্ট করছে কে, পুজোয় আমরা থাকছি না বা পুজোয় আসছি না, পোস্ট করছে কে? স্বস্তিকা মুখার্জি, একজন বিখ্যাত মাকু। কে পোস্ট করছে দেখতে পাচ্ছেন আপনারা, নানা রকম। সোহিনী সরকার, তিনি বলছেন আপনারা পুজোয় থাকছি না। আরো বিখ্যাত বিখ্যাত মেকি মাকু যারা রয়েছে তারা কিন্তু এই কথাগুলো বলছে, পুজোয় থাকছি না, পুজোয় উৎসব করছি না। অন্তত স্বস্তিকা মুখার্জির একটা টুইট আপনাদেরকে দেখাচ্ছি, একটা ফেসবুকের পোস্ট দেখাচ্ছি, তিনি পোস্ট করছেন পুজোয় নেই। অথচ তিনি পোস্ট সাথে সাথে এটাও তার একদিন আগে করেছেন, দেখুন তার সিনেমা টেক্কা বলে একটি সিনেমা, সেটা পুজোয় রিলিজ করছে। পুজোয় কেন রিলিজ করছে? সর্বাধিক মানুষ যেহেতু থিয়েটার মুখী পুজোর সময় থাকে, সেই জন্য পুজোয় রিলিজ করছে স্বস্তিকার টেক্কা। আপনারা একবার ভেবে দেখবেন, এই স্বস্তিকা মুখার্জি যিনি একজন এই আন্দোলনকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়ে বাংলা সমাজকে বলতে চাইছেন যে তারা পুজো থেকে অন্যদিকে থাকুক, উৎসব পালন না করুক, তিনি একবারও বলেছেন যে তার ফেসবুকে বা তার টুইটারে তিনি একবারও বলেছেন যে আমি আমার প্রযোজক সংস্থাকে হাত জোর করে বলছি পুজোর সময় এই সিনেমাটা রিলিজ করবেন না, আমার সিনেমাটা আমি পুজোর সময় রিলিজ করব না, অন্য কোনো সময় রিলিজ করব। কারণ স্বস্তিকা মুখার্জি একজন পাবলিসিটি স্টান্ট করছে, এটা আপনাদেরকে মাথায় ঢোকাতে হবে। কে স্বস্তিকা মুখার্জি? কানের দোল চুরি করার অভিযোগে যে যাকে সিঙ্গাপুর থেকে পালাতে হয়েছিল, সেই স্বস্তিকা মুখার্জি কার্যত মার্কেট থেকে হাওয়া হয়ে গিয়েছিল। কিছু কিছু ওটিটি অ্যাপস রয়েছে, সেই ওটিটি অ্যাপসে অ্যাডাল্ট সফট পর্ন তিনি বানাচ্ছিলেন, এরকম সিরিয়াল করছিলেন, নানা রকম বৌদি টাইপের নানা রকম সিরিয়ালে তিনি যুক্ত ছিলেন, যেগুলো কার্যত সফট পর্ন। সেগুলো থেকে যাতে মানুষ তাকে ভুলে গিয়েছিল এবং তাকে যাতে মানুষ আবার মনে রাখে, সেই জন্য তার পাবলিসিটি এবং এই টেক্কা সিনেমাটার পাবলিসিটির জন্য তিনি বেছে নিয়েছেন এই আরজি করের যে ঘটনা, এবং নির্যাতিতা বোন যিনি আমাদের ছেড়ে মারা গিয়েছেন, দুঃখের সাথে বলছি, সেই বোনের মৃত্যুর উপরে ভর করে স্বস্তিকা এই রকম কারুকার্য করছে। সোহিনী সরকার, যার কথা আমি বললাম, তিনিও বলছেন যে পুজোয় এই দেশে আমি মা হতে ভয় পাচ্ছি। এই দেশে দীপিকা পাড়ুকোনের মতো সেলিব্রিটি মা হয়ে যায়, অথচ 2-4 জন চেনে সোহিনী সরকারকে, তিনি এখনো এদেশে মা হতে পারছেন না। যাই হোক, মা এদেশে হবেন না বিদেশে হবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার সে বিষয়ে কোনো বলার কথা নয়। আমার বক্তব্য হচ্ছে, যে সোহিনী সরকার বলছেন পুজোয় আমরা এবারে শোক পালন করবো, সেই সোহিনী সরকারকেই দেখাচ্ছে কিভাবে বিজ্ঞাপন দিচ্ছে পুজোয় শাড়ি, অর্থাৎ মানুষকে বলছে পুজোয় এই শাড়ি কিনুন, যে ব্র্যান্ডের শাড়িটা তিনি প্রচলন করছেন। তাহলে এগুলো দুমনা নয়। আপনারা যারা দর্শক রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, কমেন্টস করে বলবেন যে এই দোগলাপনার মানেটা কি। যদি এক হ্যাঁ হবে, নয় না হবে। উৎসব পালন করবো না মানে কোনো ধরনের উৎসব পালন করবো না, কোনো কিছুতে নেই। সাধারণ মানুষকে বলবো যে আমার সিনেমা দেখুন, সাধারণ মানুষকে বলবো যে আমি যে কোম্পানি থেকে পয়সা নিয়েছি, শাড়ি পরে বিজ্ঞাপন দেখাচ্ছি, সেই শাড়িটা কিনুন। আবার ফেসবুকে পোস্ট করবো তিলোত্তমার যারা বিচার চাইছে তাদেরকে খুশি করার জন্য, যে উৎসবে থাকবো না। এবং বাংলার যে একটা সংস্কৃতি রয়েছে, বাংলার যে একটা কি বলবো আপনাদের, যে রুজি রোজগারের পথ, সব থেকে বড় কথা যে অর্থনীতি, এই পুজোর অর্থনীতির উপর আমাদের সারা বছরের অর্থনীতি ডিপেন্ড করে। কারণ এই যে 60,000 কোটি টাকার ব্যবসা, সেই 60,000 কোটি টাকা ব্যবসা আখেরে আমাদের বাংলার গরিব মানুষের কাছে এসে পৌঁছাবে। লক্ষ্মীর ভান্ডার কেউ পাবে, কোনো মেয়ে সবুজ সাথী সাইকেল পাবে, কোনো মেয়ে কন্যাশ্রী পাবে, কোনো মেয়ে রূপশ্রী পাবে। আবার কেউ কেউ রাস্তাঘাটের মসৃণ রাস্তাঘাট পাবে, যে রাস্তাঘাটে এই বাম সম্প্রদায় মাকু সম্প্রদায়রাই কিন্তু সুন্দরভাবে আঁকিঝুঁকি করতে পারছে, যে আঁকিঝুঁকিটা তারা কিন্তু আজ থেকে 20 বছর আগে করতে পারতো না। তার জন্যই হয়তো তারা বানতলার কেস, মরিচঝাপির কেস, এসব কেসে রাস্তাঘাটে লিখতে বেশি পারেনি। তার কারণে সেই সময় রাস্তাঘাটই ছিল না, খানা খন্দ গর্ত এইসব সমস্ত কিছুই ছিল। তো যাই হোক, যেটা বলছিলাম প্রসঙ্গে, সোহিনী সরকার বলছেন সবাইকে যে পালন করবেন না উৎসব, অথচ নিজেরা অ্যাডভার্টাইজ করছেন। তো এই দোগলাপনা থেকে আপনারা সজাগ থাকুন। এবং তার সাথে সাথে আজকে একটি ডাক্তারের ভিডিও আপনাকে দেখাবো, যে সম্ভবত তিনি জুনিয়র ডাক্তার, একজন জুনিয়র ডাক্তার সম্ভবত। তার ভিডিওটা আপনাদেরকে প্রথমে আমি দেখাই। তিনি বলতে চাইছেন যে প্রত্যেক দিন তো রোগী মরছে, রোগী কি বাংলায় মরছে না? সেটা কার্যত তার কথার বক্তব্য। একবার শুনুন বক্তব্যটা, তারপরে ভাবুন এদের সেন্টিমেন্টটা কোথায়, যেখানে রোগী এত মানুষ মারা যাচ্ছে, যেখানে আরজি করের সমস্ত জুনিয়র ডাক্তারকে কার্যত আমাদের সুপ্রিম কোর্ট আজ ডেডলাইন দিয়েছিল 5টার মধ্যে তাদেরকে কাজে ফেরার জন্য। তারা বলছে যে আমরা কেন কাজে ফিরবো, আমরা ছাড়া কি এদেশে আর রোগী মরবে না, এরকম নানা রকম কথা তারা বলতে চাইছে। ভিডিওটা একবার দেখুন। কোন জায়গা থেকে এই অভিযানে ডাক্তারদের যে স্বাস্থ্য ভবন অভিযান, তাতে আপনাদের সামিল হওয়া? কালকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে জুনিয়র ডাক্তাররা সত্বর কাজে ফিরুন, কারণ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে প্রচুর মানুষ মারা যাচ্ছেন। যে কথাটা ভীষণই রকম একপেশে, এটা ঠিক কথা যে মানুষজন মারা যাচ্ছেন, কিন্তু এটাও বিচার্য বিষয় যে রোজ কত মানুষ মারা যায়, রোজ কত মানুষ মারা যায়।
অর্থাৎ আন্দোলনকারী সম্ভবত জুনিয়র ডাক্তারের বক্তব্য যে এদেশে কি রুগী মরে না, একবার এই আন্দোলনরত ডাক্তারদেরকেই যদি কেউ কাউন্টার করে বলেন, বলাটা উচিত নয়, আমি চাই না যে কেউ বলুক, এরকম সেন্টেন্স ইউজ করুক, কারণ এই কথাটা অত্যন্ত নোংরা, যদি তবুও তাকে কাউন্টার করার জন্য কেউ বলে যে এই ভারতবর্ষে প্রত্যেকদিন 80টা করে এই কুকর্ম হয়, যে কুকর্ম আরজি করে ঘটেছে, তাহলে তার সঙ্গে যদি কেউ এইভাবে যুক্তি দিয়ে কথা বলে যে প্রত্যেকদিন তো 80টা করে মেয়েদের সঙ্গে দুষ্কর্ম হচ্ছে, তাহলে আরজি কর নিয়ে কেন এত মাতামাতি, সে যেভাবে বলতে চেয়েছে যে প্রত্যেকদিন তো অনেক রুগী মরছে, তাহলে তারা ছাড়া কি আর রুগী বাঁচবে না, এইসব কথাগুলো, যে মহিলার যে কতটা সেন্টিমেন্ট বা এই সমস্ত জুনিয়র ডাক্তার যে কি সেন্টিমেন্ট রয়েছে সেটা আপনাদেরকে ভাবতে হবে। এই জুনিয়র ডাক্তাররা আজকে করাপশনের বিরুদ্ধে, স্বাস্থ্য দপ্তরের করাপশনের বিরুদ্ধে আন্দোলন করছে, খুব ভালো, দেখতে অত্যন্ত ভালো লাগছে। তাদের শির দ্বারা চওড়া, তারা কার্যত কলকাতা সিপি কে স্বাস্থ্য ভবনে গিয়ে শির দ্বারা, মাথার মস্তিষ্ক, চোখ, এই সমস্ত প্রতীকী আন্দোলন করছেন। আমি এদের কাছে দেখতে চাই, সমস্ত ডাক্তারের কাছে আমি এবং সমস্ত আমাদের বাংলার মানুষ দেখতে চায় যে এরা যেন কোনোদিন কোনো মেডিসিনের কোম্পানির যে আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রয়েছে তাদের দালালি খেয়ে কোন রকম যেন মেডিসিনের কোম্পানির দালালি না করে। তারা জেনেরিক মেডিসিন লিখবে তো, তাদের মেরুদণ্ড এতটা শক্ত, তারা শুধুমাত্র প্রেসক্রিপশনে, তারা যখন ডাক্তার হয়ে যাবে, তারা কোনো রকম ব্র্যান্ডকে রেকমেন্ড করবে না তো, তারা কোনো ব্র্যান্ডের ওষুধের নাম লিখবে না তো, তারা সেই ওষুধের কম্পোজিশন লিখবে তো, তাদের মেরুদণ্ড এতটা শক্ত থাকবে তো, তারা কোনো প্যাথোলজি ল্যাবকে রেকমেন্ড করবে না তো, তারা কোনো রকম প্যাথোলজি ল্যাব থেকে কমিশন খাবে না তো। এই সমস্ত সিট দ্বারা যদি তারা শক্ত রাখতে পারে, আমি তাদেরকে প্রণাম জানাবো এবং স্যালুট জানাবো। কিন্তু আপনারা খুব ভালো মতনই জানেন, পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের সাউথ ছাড়া এমন কোনো জায়গায় ডাক্তার নেই যারা ব্র্যান্ডেড মেডিসিন প্রোডাক্ট রেকমেন্ড করে না। তাদের সিট দ্বারা সে সময় ভাড়া চলে যায়, তাদের সিট দ্বারা সেই সময় ঠান্ডা ঘরে চলে যায়। তারা প্রত্যেকে যেটা জেনারিক কম্পোজিশন মেডিসিন, যেটা যদি কম্পোজিশন লেখে মেডিসিনের, তাহলে সেটা কিন্তু অনেক সস্তায় কোম্পানিতেও পাওয়া যেতে পারে, কিন্তু তারা কার্যত ব্র্যান্ড লিখে রোগীদেরকে বিভ্রান্ত করে এবং সেই ব্র্যান্ডগুলোকে প্রচার করে। সেই ব্র্যান্ড থেকে কিন্তু তারা থাইল্যান্ড, মালয়েশিয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, ফুর্তি করছে, নানা রকম ট্রিপ করছে। তো মেরুদণ্ড তার শক্ত যদি রাখতে হয়, এরকম সব জায়গাতেই রাখতে হবে। স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির জন্য মেরুদণ্ড শক্ত রাখছেন, তার জন্য স্যালিউট, কিন্তু এরকম জেনারিক মেডিসিন লিখেও আপনারা নিজেদের মেরুদণ্ডটাকে সোজা রাখবেন, এটাও আমরা কাম্য করি। তাই আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আজকে ভিডিওটা আপনাদেরকে দেখানোর এটাই মানে যে একবার ভাবতে হবে, যারা ন্যারেটিভের মধ্যে ফাঁদে পা দিচ্ছেন, কোনো একটা পার্টিকুলার দল ইনফ্লুয়েন্স করছে এই আন্দোলনের ক্ষেত্রে। প্রচুর প্রতিবাদী মানুষ ছিল, এখনো রয়েছে, কিন্তু সেই সমস্ত প্রতিবাদী মানুষ এখন কিন্তু আর এই আন্দোলনের জন্য রাস্তায় নেই। 14ই আগস্ট আমাদের যে রাত দখল করেছিল, সাধারণ মানুষ করেছিল, সেখানে প্রায় 90% সাধারণ মানুষ উপস্থিত ছিল, এবং সত্যি করে গর্বের সঙ্গে বলছি, সেই 14ই আগস্টে আমিও ছিলাম উপস্থিত, আমার পরিবারের আমার স্ত্রীও ছিল উপস্থিত। কিন্তু যখন এই 14ই আগস্টের আন্দোলনকে চুরি করতে 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 একটি নোংরা মানসিকতার নিচু সম্প্রদায়ের দল, রাজনৈতিক দল, তারা নিজেদের ওয়েবসাইটে পাবলিশ করছে, তারা নিজেদের ফেসবুকে পাবলিশ করছে, তারা নিজেদের ফেসবুক পেজ, টুইটার পেজে সাধারণ মানুষের 14 তারিখে সেই আন্দোলনটাকে চুরি করে দেখাতে চাইছে যে সেই আন্দোলন তারা করছে, যার জন্য কিন্তু সাধারণ মানুষ আস্তে আস্তে এই আন্দোলন থেকে অনেকটা সরে গিয়েছে। তবুও বলবো, সাধারণ মানুষ এই আন্দোলন থেকে রাস্তায় যতটাই সরে যাক, প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ বাংলার কিন্তু চায় আমাদের তিলোত্তমার বিচার যেন খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি হয়, এবং পুজোর আগেই হয়। মা দেবী দুর্গার কাছে আমরা এটাই প্রার্থনা করবো যেন পুজোর আগেই হয়। কিন্তু এই যে ম্যাকি ন্যারেটিভ চলছে, সেই ন্যারেটিভটা বন্ধ করার আবেদনের জন্য আজকে আপনাদের কাছে ভিডিও, কারণ প্রচুর গরিব মানুষ এই পুজোর উপর ডিপেন্ড করে। আমি আগেই বললাম, 60,000 কোটি টাকার ব্যবসা এই পুজোর সময় হয়। একটা শিল্পী যে মাটির মূর্তি তৈরি করে, এই পুজোর সময় মূর্তি তৈরি করে কিন্তু সে তার গোটা বছরের রুজি রোজগার চালায়, বিভিন্ন প্যান্ডেল কর্মীরা যারা রয়েছে তারা চালায়, সমস্ত খাবার দাবার থেকে শুরু করে ট্রান্সপোর্ট, সমস্ত জামা কাপড়, যারা তাঁতি, যারা জামা কাপড় বোনে, সবকিছু এই পুজোর উপরেই ডিপেন্ড করে বাংলায় বিশেষ ক্ষেত্রে। তাই উৎসব পালনকে বন্ধ করতে গেলে প্রায় আমাদের পশ্চিমবঙ্গে 5 থেকে 6 কোটি যারা মানুষ রয়েছে, গরিব সম্প্রদায়ের মানুষ 7-8 কোটি, তাদের পেটে লাথ পড়বে। তাই পুজোর ন্যারেটিভ এটা কিন্তু একটা মেকি সম্প্রদায়, বাম সম্প্রদায় এবং শেকু মাকু সম্প্রদায় চাইবে যাতে পশ্চিমবঙ্গের অর্থনীতি ডিস্টার্ব হয়, সেই জন্য কিন্তু তারা এরকম কাণ্ড কারখানা ঘটাবেই। আর আপনাদেরকে সেইখান থেকে নজর সরিয়ে রাখতে হবে, নজর রাখতে হবে তিলোত্তমার বিচারের উপর। আপনারা সিবিআই কে চাপ দিন, আপনারা কোর্টের কাছে আবেদন করুন, আপনারা সরকারকে চাপ দিয়ে বলুন, সরকারের কাছে রিকোয়েস্ট করুন, সমস্ত কিছু করুন, কিন্তু পুজো উৎসব এই বাংলায় ছিল, এই বাংলায় থাকবে, এবং এই বাংলায় চিরকাল পুজোর উপরে ডিপেন্ড করে মানুষের রুজি রোজগার চলেছে।
আগামী দিনেও চলবে। আমি যাওয়ার আগে ছোট্ট কার্টুন একটা আপনাদেরকে দেখাবো, সেই কার্টুনটা আগে আপনারা একবার ভালো করে দেখবেন, তারপরে আমি আসছি। দেখুন। এই দেখ দেখ, Oh, so funny. কখনো গাছ, কখনো ছাগল, Oh. কখনো পাহাড়। Like that? ইডিয়েটটা ভেবেছে এই বহুরূপী সেজে বেড়ালে ওকে চিনতে পারবো না। Excuse me. এক্সকিউজ। এই কার্টুনের পার্টটা এই কারণেই আপনাদেরকে দেখানো। দেখবেন বর্তমানে কিন্তু আপনাদের এই কার্টুনটার যে ডায়লগটা রয়েছে, কখনো পাহাড়, কখনো নানা রকম জিনিস সেজে এই অসুর বহুরূপী সেজে যাচ্ছে, ভাবছি মা দুর্গা বুঝতে পারবে না। ঠিক একটা আন্দোলনের সঙ্গে কিরকম একটা গন্ধ পাচ্ছেন না? এই মাকু সম্প্রদায়রাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মাকু সম্প্রদায়রাই কিন্তু কখনো মোহনবাগানের জার্সি পড়ছে, কখনো ইস্ট বেঙ্গলের জার্সি পড়ছে, কখনো তারা ডাক্তার জুনিয়র ডাক্তার সারছে, কখনো তারা শিল্পী সারছে, কিন্তু সম্প্রদায় মাকু সম্প্রদায়। তাই পশ্চিমবঙ্গের জনগণ বুঝতে পারবে না এটা কিন্তু খুব একটা বোকার কাজ নয়। প্রত্যেকটা পশ্চিমবঙ্গের জনগণ আজকে এই চালাকি তাদের ধরে ফেলেছে যে তারা তাদের যে সাধারণ জনগণের আন্দোলন ছিল তিলোত্তমার জন্য, সেটা তারা হাইজ্যাক করতে চাইছে। এবং যেদিন তিলোত্তমা বিচার পাবে, যেদিন তিলোত্তমা আমাদের বিচার পাবে, সেদিন সিপিএম সবার কাছে গিয়ে বলবে এবং এই শেকু মাকু দল সবার কাছে গিয়ে বলবে আমাদের জন্য বিচার পেলো, আমরা তিলোত্তমাকে বিচার পাই দিলাম। এই ন্যারেটিভটা তারা সেট করতে চাইছে সাধারণ মানুষের কাছে, এবং তাদের যে 6%, 5%, 4% ভোট জলের তলায় ভাসছে, সেটা তাদের যাতে একটু বাড়িয়ে একটা দুটো সিট আবার আসে, সেইটার ধান্দায় তাদের এই ন্যারেটিভ। তাই এই ন্যারেটিভ থেকে বেঁচে থাকবেন। তিলোত্তমার বিচার একদিকে, উৎসবের আমাদের প্রচার একদিকে, কারণ উৎসব নিয়ে প্রচুর মানুষের জীবন চলে। তিলোত্তমার জীবন গেছে, তার জন্য আমাদের দুঃখ রয়েছে। প্রত্যেকটা পুজো কমিটি সকলকে আমরা অনুরোধ জানাবো সমস্ত জায়গায় যেন তিলোত্তমার একটা শোক বার্তার জন্য তারা কোন রকম শহীদ বেদি যাই হোক কিছু করুক, তিলোত্তমার জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করুক, সবকিছু করুক, কিন্তু তিলোত্তমার জন্য বাঙালির যে উৎসব, সেই উৎসব থেকে মানুষকে যে রুজি রোজগারের পথ, সেটা বঞ্চিত করবেন না। এই জন্যই আপনাদের কাছে আজকে ভিডিও নিয়ে আসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ ভিডিও যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।